আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই এবং এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমরা এরই মধ্যে দুজন অতিথিকে পেয়েছি। আমরা আশা করছি আরও একজনকে কিছুক্ষণের মধ্যে পাবো। স্টুডিওতে আমরা একটু পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিকে রয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়কারী রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি অনিক রায়, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে তাকেও আমরা পাবো। আলোচনা শুরু করতে চাই আমরা, যেহেতু আসলে জুলাই সনদের খসড়া পাঠানো হয়েছে সেটি নিয়ে একটু শুরু করতে চাই আলোচনা। জনাব হাবিবুর রহমান হাবিব, একটু আপনার কাছেই আসি। দীর্ঘ আলোচনার পরে আসলে এই সনদ এর খসড়া তৈরি হলো, যেটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হলো। সেটি নিয়েও আবার মতপার্থক্য দেখা যাচ্ছে এর মধ্যে, যে বিভিন্ন দলের যে প্রাথমিক মন্তব্য। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটি অনুষ্ঠানে বলেছেন, ভোটের আগে সংস্কার ও পিয়ার পদ্ধতি মানতে বাধ্য করা হবে। এটি আসলে ওই সনদের আলোচনার প্রেক্ষিতে এসছে। একটু আপনার কাছে জানতে চাইছি তার এই বক্তব্যের প্রতিক্রিয়াতে আসলে কিভাবে বলবেন। আপনাকে ধন্যবাদ। যমুনা টেলিভিশনের সময় দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচকবৃন্দকে শুভেচ্ছা। জামাত ইসলামের কথা পেয়ার পদ্ধতি ছাড়া মানবে না, নির্বাচন হতে দিবে না, সব সংস্কার ছাড়া নির্বাচনে যাওয়া যাবে না, স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, মামার বাড়ির আবদার। এতদিন পরে একটা নির্বাচন হবে। পেয়ার পদ্ধতিকে আমাদের দেশে আগে নির্বাচন ছিল। পেয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছিল বাংলাদেশে প্রথম হলো কমিউনিস্ট পার্টি, অনেকদিন আগে থেকে বলে আসছে। তারা কিন্তু বর্তমান বাস্তবে তারা চাচ্ছে না। এখন পেয়ার পদ্ধতি মানে একটা অন্য গন্ধ দেখছে এখানে। যেহেতু কমিউনিস্ট পার্টি স্বচ্ছ পলিটিক্স করেন তারা, এবং স্বাধীনতা পক্ষের শক্তি এবং স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান আছে, এই দেশের জন্য যাদের অবদান আছে, তারা বাস্তবতার আলোকে এখন পেয়ারের পক্ষে তারা না। আর অনেক আগে মানে 100 গোলাম আজম বলেছিল, তো সেটাও অনেক আগের কথা, সেটাও জামাতে ধরেনি। এখন হঠাৎ করে এসে তার নির্বাচন তারিখ ঘোষণা হয়ে যাওয়ার পর এখন এগুলি করার অর্থ মানে এইগুলি করে লেনদি করা। তারা মনে করছে লেনদি করার পেছনে দুইটা তাদের লাভ। একটা হলো তাদের পরিপূর্ণ ক্ষমতা এখন আছে। ধরেন বিশ্ববিদ্যালয়গুলি ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সরকারি, ধরেন আপনার শিক্ষা বিভাগে, তারপরে আপনার স্বাস্থ্য বিভাগে, বিভিন্ন জায়গায় তারা আছে, বড় বড় পদে তারা আছে। অনেক জায়গায় ডিসি তাদের অনেকগুলি তাদের পক্ষ কাছাকাছি, সচিবালয়ে অনেক মানুষ তাদের পক্ষের লোকজন হয়ে গেছে ইতিমধ্যে। এখন তাদের ক্ষমতা আছে, তার নির্বাচন চাবে কেন? আর দ্বিতীয়ত তারা মনে করছে যে নির্বাচনটা যত দেরি হবে বিএনপি জনপ্রিয়তা তত কমে যাবে, তাদের জনপ্রিয়তা তত বেড়ে যাবে। আগেরটা ঠিক আছে, তারা ক্ষমতা আছে, এই জন্য নির্বাচন তারা চায় না। পরে যেটা ভাবতেছে, আমি মনে করি এই ভাবনাটা তাদের বুমেরাং হবে। যত দিন যাবে জামাতের বিরুদ্ধে তত কথা আসবে। জামাতের চাঁদাবাজি ইতিমধ্যে প্রচণ্ড আকার দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়, বাড়ি ঘর দখল থেকে শুরু করে ব্যাংক ট্যাঙ্ক তো তারা দখল করেছেই। হ্যাঁ, এই যে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগটা দেয়, তারা যে ব্যাংকগুলি যতগুলি ব্যাংক দখল করেছে, তারা বলে আগে তাদেরই ছিল। বলে তারা আমাদেরকে যখন দোষ দেয়, আমাদের অনেক জায়গা ছিল যেখানে আমাদের লোকজন আগে হয়তো একটা জমি চাষ করতো, হয়তো একটা সরকারি জায়গায় একটা দোকান করতো, অথবা একটা পুকুর লিজ নিয়েছিল, সেগুলো সব আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল। সেই সময় জায়গাগুলো তারা চলে গেছে, সেখানে আমাদের লোকজন আবার সরকারি টাকা পয়সা দিয়ে সেগুলো নিয়ে হতো মাছ চাষ, জমি চাষ, হাল চাষ, এগুলো তারা করা শুরু করেছে। এগুলি তারা খুব সামনে নিয়ে আসছে। আর দিন যত যাবে তারা কিছু বিতর্কিত কথা বলে ফেলেছে ইতিমধ্যেই। যেমন ধরেন তাদের আমির বলেছে যে আমরা 71-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা বিষয় না, বড় কিছু বিষয় না, এটা অনেক বড় বিষয়। মুক্তিযুদ্ধে যারা এক পাকিস্তান চেয়েছিল, এই কথা বলার মধ্য দিয়ে রাজাকার, আলবদর, আলসাম শান্তি কমিটি সৃষ্টি করে এদেশের বাড়িঘর জ্বালানো, পোড়ানো, মেয়েদেরকে পাকিস্তানের তুলে দেওয়া, সব অপরাধ দায়িত্ব থেকে তাদের ঘাড়ে পড়ে। এবং তারা স্বাধীনতার পরে তারা বিদেশে বসে তারা প্রবাসী সরকার গঠন করার চেষ্টা করেছিল। এবং তাদের বাংলাদেশে যিনি ওনাদের বড় নেতা ছিলেন গোলাম আজম, উনি সৌদি আরব থেকে শুরু করে মিডল ইস্টের বিভিন্ন দেশকে স্বীকৃতি দিতে বারবার না করেছে, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া না হয়। এবং তারা স্বাধীনতাকে স্বীকারও করে না, এখন পর্যন্ত তারা তাদের স্মৃতিসৌধে যায় না।
স্মৃতিসৌধে যায় না তারা, এবং তারা সাধারণ ৭১ সাল যুদ্ধকে গণ্ডগোলের বছর বলে, সাধারণ যুদ্ধ তারা বলে না। তো এই কারণে আস্তে আস্তে দিন যত যাবে জামাতের এই চরিত্রটা কেন ফুটে উঠবে। কিন্তু অনেক দল আগে কিন্তু মুখ বন্ধ করেছিল, এখন তারা কিন্তু বলছে যে ৭১-এর পরাজিত শক্তি যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা কোনোভাবেই যেন রাষ্ট্রীয় ক্ষমতা আসতে না পারে, তাদের সাথে যোগ হয়েছে চরমনাই, তারাও স্বাধীনতার বিপক্ষে শক্তি। স্বাধীনতার পরাজিত শক্তি দেশ যারা চায় না, তারা যদি হুঙ্কার দিয়ে বলে, এটা তো মানুষ গ্রহণ করবে না। কিন্তু এবং আমি মনে করি দিন যত যাবে জামাতের জনপ্রিয়তা আর কমতে থাকবে, প্রশ্নের আপনি উচ্চ মানে পিআরের কথা বলছিলেন, যেটিতে নিম্নকক্ষে পিআরের ক্ষেত্রে অনেকেই হয়তো আর তেমন একটা অবস্থানে নেই, কিন্তু উচ্চকক্ষে পিআরের ক্ষেত্রে তো এনডিএম এবং বিএনপি ছাড়া সবাই একমত হয়েছে। না, সেটা তো উচ্চকক্ষের ব্যাপার তো অনেকটা আলাপ আলোচনার মধ্যে আছে, কিন্তু নিম্নকক্ষে যেটা সেখানে ব্যাপার তো হয়ে গেছে। তারপরে আবার এই কথা বলে কেন? তারপরে দল আলোচনা করতেছে, স্থায়ী কমিটি যারা আছে, যারা নীতি নির্ধারক, তারা সেটা উত্তরটা দিবে। আমার কথা হলো নিম্নকক্ষের ডেট তারিখ হয়ে গেছে, তারপরে এখন যদি হুঙ্কারটা দেয় তাহলে কি হলো? তারা নির্বাচনটা আলোচনা করতে চায় না, করতে চাচ্ছে না, দিন যত যাবে তার জনতা বাড়বে, কিন্তু দিনের মধ্যে ধস নামবে। তো আর সংস্কার আগে বাস্তবায়নের সমস্যা তো অবশ্যই হবে, কিন্তু সংস্কার সব সংস্কার বাস্তবায়ন সম্ভব। যেটিতে বাড়ছে আসলে, যে বলা হচ্ছে যে সংস্কার পরবর্তী সরকার এসে করবেন, সংবিধানের সব সংস্কার তো বর্তন করতে পারবে না, যেগুলো ঐকমত্য হয়েছে সেগুলো নির্বাচনের আগে বাস্তবায়নের দাবি। এই মুহূর্তে বাস্তবায়ন কিভাবে করবেন? যতগুলো সম্ভব আমরা তো ঐক্যমত হয়েই থাকে, আমার সিদ্ধান্ত নিয়েই থাকে। কারা ক্ষমতা যাবে তা তো ঠিক নেই, তো ভয় পাওয়ার তো কিছু নেই। বিএনপি যে ক্ষমতা যাবে, বিএনপি বলছে যে আমরাই ক্ষমতা যাব, আমরা যাওয়ার পরে করি না করি পরে দেখবো, তা বলছি। আমরা যে ক্ষমতা যাবো তার কোনো নিশ্চয়তা আছে? যেভাবে হুঙ্কার শুনি আমরা, তাতে আমাদের তো ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই। হুঙ্কার যারা দিচ্ছে তারাই তো ক্ষমতা, যেটি আসলে বলা হয় যেহেতু এর আগে, আজকেও এই কথাটিও তারা বলেছেন, যেহেতু এর আগে 3 দলীয় জোটের যে রূপরেখা এর আগে আপনারা বাস্তবায়ন করেননি, এবং যে কারণে যে এটি আপনারা বাস্তবায়ন করবেন সেটি তারা ভরসা পাচ্ছে না। আগে বাদ দেন, আগের কথা এখন কথা এক না। আগে তো আমাদের 31 দফার ভিতরে পরিষ্কার লেখা আছে, পরিষ্কার বলা আছে, সে কারণে এখন তো দেশ নেই। এখন যে কেউ যে দলই হোক, যারাই রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, তারা যদি জনগণের পক্ষে কাজ না করে, পরিষ্কার কথা আছে, আর কোনো দিন এই দেশের অনেক দিন পর্যন্ত দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। আর দলীয় সরকারের নির্বাচন না হলে 5 বছর পর যখন ক্ষমতা ছেড়ে দেওয়া, সেটিও তো আসলে 2006 সালে তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে তো আসলে এক ধরনের গোলমেল অবস্থা তৈরি হয়েছিল। আমরা আলোচনায় আবার একটু ফিরবো, যে একটু অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, একটু আপনার কাছে জানতে চাই, সনদের খসড়া পাওয়ার পর কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ঐকমত্য কমিশনের পাঠানোর প্রস্তাব দেখে মনে হয়েছে ওনারা ঐকমত্যের প্রস্তাব নয়, বিশেষ গোষ্ঠীর প্রস্তাব দিয়েছেন। এত আলোচনার পরও আবার পরিবর্তনের অভিযোগ এখনই আসলো, আসলে তাহলে সংস্কার বা সনদের ভবিষ্যৎ কোথায়? আসলে এটা তো প্রথমত ভালোভাবে বলতে পারবেন রুহিন হোসেন প্রিন্স, উনি আসলে কোন জায়গাটার মধ্যে কি সমস্যা মনে করতেছেন। সনদের 2টা অংশ আছে, 3টা অংশ আছে, আপনি ধরতে পারেন। একটা অংশ হচ্ছে যে প্রস্তাব করা হয়েছে, যে একটা প্রেক্ষাপট বলা হয়েছে, যে এই পরিস্থিতির ভেতর দিয়ে এরকমের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তারপরে বিকশিত হইতে হইতে এটা একটা ঐকমত্য কমিশন পর্যন্ত আসছে। তারা বলছে যে আমরা এই দীর্ঘ আলাপ আলোচনার মধ্যে এতগুলি পয়েন্ট আমরা আলোচনার জন্য শেষ পর্যন্ত নিচ্ছি, তার মধ্যে এগুলিতে আমাদের ঐকমত্য হয়েছে, এগুলিতে নোট অফ ডিসেন্ট আছে, এতটা পার্টি এটার সাথে একমত হয়েছে, এতটা পার্টি ভিন্নমত করছে, এরকমের একটা রিপোর্ট তারা আসলে রিপোর্ট আকারেই বলতে পারে। ঐকমত্য কমিশন এই পর্যন্ত যা হয়েছে তার একটা তালিকা দিচ্ছে, দিয়ে তারপরে তারা একটা অঙ্গীকারের কথা বলছে, যে তাইলে আমরা যারা আসলে এটার অংশীদার ছিলাম, আমরা এই ঘোষণা করতেছি, এটা এই করবো, বাস্তবায়ন করব, এটার মানে এটা একটা আইনের মর্যাদা থাকবে, এটা অ্যাপিলেট ডিভিশন ছাড়া কেউ আসলে এটার ব্যাখ্যা করতে পারবে না, এইরকম কতগুলো জিনিসকে ধরেন বলতে চাইতেছে যে এইটাতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, কিংবা আমাদের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। এইটা এখন একদিক থেকে একটা প্রস্তাবনা, কারণ ঐকমত্য কমিশনের যে কাজ ছিল, সে কাজটা একটা পর্যায় পর্যন্ত আসলে শেষ হয়েছিল যখন, তখন দেখা গেছে যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে, কিংবা নোট অফ ডিসেন্ট সহ যে সমস্ত জিনিস আসছে, সেই বিষয়গুলিকে বাস্তবায়ন করা হবে কোন পদ্ধতিতে,
সেইটা নিয়ে আসলে ঐকমত্য কমিশন কোনো আলোচনা করতে পারে নাই, যেটা আমরা একদম প্রথম থেকে বলছিলাম যে আপনার পদ্ধতিটা আলোচনায় আসতে হবে। সেখানে 3 ধরনের প্রস্তাব আছে এখন পর্যন্ত। একটা মনে করে যে পরবর্তী সংসদ, সেখানে গিয়ে এই জিনিসগুলিকে আসলে সংশোধনী আকারে এগুলি সংবিধান সংশোধন করে করা হবে। একটা অংশ আমরা সব মনে করি যে আসলে একটা সংবিধান সংস্কার যেহেতু হবে, একটা সংস্কার পরিষদ লাগবে, সংস্কার পরিষদ এটার আসলে সংস্কার করবে। আরেকটা অংশ যেটা অনেকরা বলবে, তারা মনে করে যে এটার একেবারে একটা গণপরিষদ হবে এবং একটা নতুনভাবে আসলে এইটা একটা নতুন সংবিধান হিসেবে আবির্ভূত হবে। এই 3টা হচ্ছে পদ্ধতি নিয়ে কথা। এর বাইরে কিছু কথা আছে এরকম যে এটাকে অর্ডিন্যান্সে করে তারপরে গণভোটে দিয়ে এটা পাস করায় নেওয়া যেতে পারে, অর্ডিন্যান্স আকারে পাস করায় নেওয়া যেতে পারে, এরকম কিছু টেকনিক্যাল কথা আছে। তার মানে পদ্ধতি নিয়ে এখন পর্যন্ত এই রাজনৈতিক দলগুলির মধ্যে কোনো আলোচনা হয় নাই, এবং তারা কোনো একটা জিনিস এই 3টার মধ্যে নোট অফ ডিসেন্ট দাঁড়ায়, নাকি আমাদের জায়গায় আসে, নাকি ওনাদের জায়গায় যায়, নাকি বিএনপির জায়গায় যায়, আমরা এখনো পর্যন্ত জানি না। এই আলোচনাটা করার জন্যই 3য় ফেজে আলাপটা সামনে আনা হয়েছে, এবং আলাপটা আনার ক্ষেত্রে কি কি বিষয় এইবার আলাপ হবে তার একটা খসড়া ঐকমত্য কমিশনের দিক থেকে দেওয়া হয়েছে। এবং এই জিনিসগুলির মধ্যে আসলে প্রিন্স সাহেবরা এটার পক্ষ তো, এখন ওনাদের কোন জায়গাটার মধ্যে লাগছে, কেন লাগছে, এইটা আমি বুঝতে পারিনি। আমার ধরেন ভিন্নমত থাকবে, আমি তো সেই ভিন্নমতের কথা ওইখানে উত্থাপন করব, এবং আমি চেষ্টা করব সমস্ত রাজনৈতিক দলগুলিকে কোন জায়গায় আসলে একমত করা যায়, কোন আমার সব কথা ওইখানে সবাই মেনে নেবে, বিএনপির সব কথা সবাই মেনে নেবে, কিংবা এনসিপির সব কথা সবাই মেনে নেবে, এইভাবে তো আমরা বসি নাই। ঐকমত্য কমিশনে যখন আমরা আসছি তখন আমরা ধরেই নিচ্ছি যে আমাদের প্রত্যেকের জায়গা থেকে কিছু জিনিস ছাড় দিতে হবে, কিছু জিনিসকে আমরা আসলে কমন মিনিমাম হিসাবে এখান থেকে বের করে আনবো। এখন এই আকাঙ্ক্ষা নিয়ে বসা একরকম, আরেকটা হচ্ছে যে এটাকে ভণ্ডুল করে দিতে হবে, কোনোই ঐকমত্য তৈরি হবে না, এবং শেষ পর্যন্ত বলা হবে যে এটা কাজে আসলো না। এইরকম আরেকটা জায়গা হলে তো আরেক রকম। আমি জানি না যে আসলে রহিম হোসেন প্রিন্স কোন মানসিকতা থেকে এই কথাটা বলছেন উনি, বা আমি এটা মন্তব্যটা পড়িও নাই। তো আমার নিজের কাছে যেটা মনে হয় যে এই কমিশনের একটা আকাঙ্ক্ষা হচ্ছে যে আমাদের মধ্যে যথাসম্ভব যত কম জায়গাতেই হোক 2 বিষয়ে আমাদের ঐকমত্য লাগবে। একটা হচ্ছে কি কি বিষয়ে আমরা করব, একমত হইতে পারছি কতদূর, আর কোন পদ্ধতিতে করব, এটাও লাগবে। অন্যথায় আসলে যা কিছু চেষ্টা করা হয়েছে সংস্কারের, সেই জিনিসটা বেচতে যাবে। আর ওটা বেচতে যদি যায় তাইলে আসলে ঘুরে ফিরে ভবিষ্যৎ যে সরকার, যেটাকে এখন আমরা ধরেন বিএনপি আসবে না এনসিপি আসবে না জামাত আসবে আমরা জানি না, কিন্তু এটা জানি যে এই ঘটনাটার যদি পরিবর্তনের কোনো ধরনের সূচনা আমরা না করতে পারি, তাহলে কিছুদিন হয়তো তারা ধরেন এই আন্দোলনের আবহ যতদিন থাকবে, আহতরা যতক্ষণ, আহতদের আর্তচিৎকার যতক্ষণ থাকবে, কবরগুলি যতদিন পর্যন্ত আসলে ভেজা থাকবে, ততদিন হয়তো তারা এক ধরনের সমঝে চলার চেষ্টা করবে। কিন্তু ক্ষমতার কাঠামো যদি এরকমই থাকে, তাহলে ক্ষমতা নিজেই তো একজনকে স্বৈরাচারী করে তোলে, এবং সেটা ঘটবে। আবার স্বৈরতন্ত্রের যে সমস্ত জিনিস আমরা আগে দেখছি 53 বছর ধরে যেগুলি দেখতেছি সেগুলি ঘটবে। অতএব আমরা যদি কেউ চাই যে আসলে বাংলাদেশটাকে আমাদের সন্তানরা কিংবা আমাদের ভাই বোনরা যে কারণে জীবন দিছে সেই পথে যদি এটাকে আমরা এগিয়ে দিতে চাই, যাত্রাটা যদি শুরু করতে চাই, তাহলে মানসিকতার একটা পরিবর্তন লাগবে। আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের যত মিনিমামই হোক আমরা যেন আসলে রেলটা উঠতে পারি, আমরা যেন গণতন্ত্রের পথে একভাবে একটা মানবিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র করার পথে যেন যাত্রা করতে পারি। এইটুকু হচ্ছে আমাদের জায়গা থেকে। অনেকটা একটু আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছে দর্শকের সাথে পরিচয় করিয়ে দিই। অনিক রায়, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আলোচনায় স্বাগত। আমরা আলোচনা করছিলাম যে জুলাই সনদের বিষয়টি নিয়ে। জুলাই সনদের নিয়ে বিভিন্ন দল বিভিন্ন মন্তব্য দিচ্ছে। আপনাদের পক্ষ থেকেও প্রধান উপদেষ্টার প্রতি হতাশা জানানো হয়েছে যে নতুন সংবিধানের দাবিকে তিনি আমলে নেননি এটি বলে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রধান সমন্বয়ক মাসুদ রানা বলেন, যে কোনো বিষয়ে প্রশ্ন তোলার অধিকার জনগণের আছে এবং থাকা উচিত। সেখানে অঙ্গীকারনামায় সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে আদালতেও প্রশ্ন তোলা যাবে না,
এটা কিভাবে সম্ভব এটা মানতে পারছি না। একটু আপনার কাছে জানতে চাই যে এই যে আদালতে তোলা হবে না বা তোলা যাবে না, এইটাকে আসলে আপনারা কিভাবে নিচ্ছেন, বা এটাকে কি আপনারা আপনাদের সেফটি হিসাবে একটা অন্যতম দাবি হিসেবে দেখেন? প্রথমত বিষয় হলো, দেখেন আমরা আমাদের জায়গা থেকে জুলাই সনদের বাস্তবায়ন, আমাদের পজিশনটা খুবই ক্লিয়ার। আমরা বলেছি যে আদালত কেন, আমরা একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এই সমগ্র সংবিধানটিকে মানে পূর্ণাঙ্গ করার ব্যাপারে আমাদের আলোচনা, এবং এই জায়গায় কিন্তু আমরা কোনো জায়গায় মানে অন্য কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা দেইনি। ফলে এইটাকে নিয়ে প্রশ্ন ওঠানো, মানে আমাদের যে মানে আপনি যদি বলেন যে আমাদের যে শঙ্কা যে এই জুলাই সনদ শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে না, হ্যাঁ, এই শঙ্কাটা কি কারণে? কারণ এই শঙ্কাটা এই কারণেই, কারণ আমরা আমাদের ঐতিহাসিকভাবে বাংলাদেশে গত 54 বছরের যে ডেমোক্রেটিক্যাল ফেলিয়ার, সেটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল চাইলে অস্বীকার করতে পারবে না। এই দায় বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি রাজনৈতিক দলকে নিতে হবে, কারণ এটা প্রত্যেকটা রাজনৈতিক দল যারা গত 54 বছরের রাজনীতি করছে বাংলাদেশে, তারা কেউ বাংলাদেশের মানুষকে একটা ডেমোক্রেটিক্যাল রাস্তা দেখাইতে পারে নাই। ফলে আমরা তো মনে করি এই জুলাই সনদ শেষ পর্যন্ত আপনি আদালতে প্রশ্ন করলেন কি করলেন না, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে এই জুলাই সনদ যদি আপনি মনে করেন নির্বাচিত যে কোনো সরকারের হাতে দেন, তাহলে হবে কি, আসলে সে যেই কাঠামোটা পাইলো, যেমন একটা ছোট উদাহরণ দিই, আপনি লক্ষ্য করবেন এই মুহূর্তে তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসা, কিন্তু এই যে 32 নম্বরের সামনে থেকে একজন রিকশাওয়ালাকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করা আসছে সেই প্রসঙ্গে, মানে আমি ছোট করেই মানে ইঙ্গিত করার জন্য বলতেছিলাম যে তাকে গ্রেপ্তার করে সেই পুরাতন স্টাইলেই তাকে দেখা গেল 4 আগস্টের একটা হত্যা চেষ্টা মামলায়, যেই মামলার আসামি শেখ হাসিনা, যে মামলার আসামি আসাদুজ্জামান কামাল, তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হলো, পরে আবার সেটি ডিএমপি থেকে অস্বীকার করা হচ্ছে, হোক কিন্তু করা হয়তো হয়েছে, তাই আদালতে তো গেছে সেইটাই। কিন্তু আপনি দেখেন এটা হইলো কিন্তু এই পুরাতন কাঠামোটার নিয়ম, এই কাঠামোটা এইভাবেই চলে, এখানে এইভাবে অ্যানোনিমিটি পাওয়ার দেওয়া হয়ে যায় মানুষজনকে, তারা তাদের মতো করে সেটা ইউজ করে। আমরা তো বলতেছি এই জুলাই সনদ কেন, আমরা যদি একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এই সবগুলো জিনিস বাস্তবায়ন করি, তখন তার এখানে কোনো আইনি বাধা বা হাইকোর্টে তোলো, সুপ্রিম কোর্টে তোলো, এই জিনিসগুলো তো থাকবে না। জনগণ ভোট দিবে, জনগণ তার গণপরিষদের নেতাদের ঠিক করে দিবে, সেই নেতারা বসে এখানে আমাদের যে ঐক্যমত হবে, যা যেগুলো জায়গায় আমরা একমত হব বা হব না, সেই জিনিসগুলো সলভ করবে সেই পার্লামেন্ট। এর মাধ্যমে বাংলাদেশের যে একটি গণতান্ত্রিক রূপান্তর, যেটা আসলে আমাদের 71 সালের পর থেকে যেই স্বপ্ন থেকে আমরা মুক্তিযুদ্ধে গেলাম, যে স্বপ্ন আমাদেরকে মুক্তিযুদ্ধকে ডেকে নিয়ে আসলো, কিন্তু গণপরিষদ যদি আমরা এখন পর্যন্ত পৌঁছাতে পারলাম না। গণপরিষদ যদি হয়, যেমন ঐকমত্য কমিশনের যে প্রস্তাবগুলো এসছে, তাতে তো বিএনপি নোট অফ ডিসেন্ট আছে 7টি প্রস্তাবের ক্ষেত্রে, মৌলিক সংস্কারের কথা যদি 20টির কথা ধরি, 7টির ক্ষেত্রে তাদের নোট অফ ডিসেন্ট। গণপরিষদে নির্বাচিত যে কমিটি আসবে, তারা আসলে কোনটি বাস্তবায়ন করবে, পুরো 20টি নাকি এই 7টি বাদ দিয়ে 13টি? আপনি যখন একটা গণপরিষদ করতেছেন, সেই গণপরিষদে যদি যার মেজরিটি হোক, যার কাছেই সেই ভোটের পাওয়ার যার কাছেই থাকুক, সেটার মাধ্যমে আপনি যেই কয়টা আইনই আপনি পাশ করান, সেইটার যে ভিত্তি তৈরি হবে, সেটা আপনি কোনো অধ্যাদেশ, আপনি কোনো মনে করেন যে নির্বাচিত সরকারের সংশোধনী, এই কোনো কিছু দিয়েই ওই যে যদি একটারও মানে কোনো 20টা সব বাদ দিয়ে দিলাম, যদি ধরলাম যে যদি একটা বাস্তবায়ন হবে, সেই বাস্তবায়নেরও ভিত্তি, টেকসই ভিত্তি কোনো অধ্যাদেশ, কোনো নির্বাচিত সরকারের পার্লামেন্ট সংবিধানে দিতে পারে না। আপনি যখন একটা গণপরিষদের মাধ্যমে যদি একটাকেও আপনি বাস্তবায়ন করতে পারেন, জাস্ট একটা, তাও সেটার একটা ভিত্তি হবে শক্তিশালী, এটা আরেকদিন কলমের খোঁচায় কেউ বাতিল করে দিতে পারবে না। তার এবং সংবিধানের ব্যাপারে আমাদের বেশ কিছু সিরিয়াস ডিসিশন নেওয়ার বিষয় আছে, যেমন আপনি পার্লামেন্টে 2/3 থাকলে আপনি সংবিধান পাল্টায় ফেলতে পারবেন। আপনি লক্ষ্য করেন শেখ হাসিনা যখন আপনার কি বলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, শেখ হাসিনা কি সেটা তার ইলেকশনে ম্যান্ডেটে দিয়ে আসছিল? সেই ইলেকশনে ম্যান্ডেটে বলছিল যে আমি ইলেকশনে জিতলে আমি সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিব? তাইলে না আমরা মানতাম যে জনগণ তাকে ম্যান্ডেট দিচ্ছে 2/3, তিনি এই বক্তব্য দিয়ে এই মনে করেন ক্ষমতায় আসছে, এই কারণে তিনি সংবিধান বাতিল করছে, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করছে। ফলে আপনি এই সুযোগ বারবার কেন দিবেন? এবং আমরা বাংলাদেশে জানি যে বাংলাদেশে শেষ পর্যন্ত যে রাজনীতি হয়, সেই রাজনীতি অলিগার্ক সোসাইটির রাজনীতি, যদি গণভোট বা গণপরিষদের যে প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া তো গণভোট বা এই ধরনের মাধ্যমে আসবে, সেখানে যারা পরবর্তীতে সরকার গঠন করবে, ধরে নিলাম বিএনপি সরকার, ওই গণপরিষদের যে ভোট হবে সেখানেও যে তাদের বিএনপির আধিপত্য থাকবে না, তার কোনো সমস্যা নাই, আমরা তো ওকে। তাহলে দিন শেষে জনগণের কাছ থেকে আপনি যদি রায় নিয়ে আসেন, আমি তো বারবার আপনাকে বললাম যে যদি সেই গণপরিষদে এই যে 20টা বিষয় আলাপ হয়েছে, সেটা যদি একটাও বাস্তবায়ন হয়, সেটা একটা টেকসই বাস্তবায়ন হবে, এটা বাংলাদেশের গণতান্ত্রিক রাস্তাকে শুরু করবে, একটা গণতান্ত্রিক দেশের দিকে আগায় যাওয়ার যে যাত্রা, সেই যাত্রা সূচনা কারণে আপনাদের, ফলে আমরা সেই আশা করি। যে আমরা আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। আলোচনায় ফিরছি। অ্যাডভোকেট হাসনাত কায়েম, একটু আপনার কাছে জানতে চাই, বিভিন্ন সময় অভিযোগ আসে, কিছুক্ষণ আগে হাবিব ভাইও বেশ কিছু দখল বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রেফারেন্স টানছিলেন যে জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি নাকি জামায়াতের রুকন না হলে তার কর্মকর্তা কর্মচারী কাউকে রাখবেন না। এজন্যই কি মুগ্ধ, সাইদ ও আসিম শেখ হাসিনার পুলিশের গুলিতে জীবন দিয়েছে? যদিও এই অভিযোগ পরে অস্বীকার করেছেন ডিজি। একটু আপনার কাছে জানতে চাই যে আসলেই কি ধরনের এই সরকারের আমলে এই ধরনের দখলদারিত্ব, এই দলীয়করণ, এই কাজগুলো হচ্ছে কিনা বা হয়েছে কিনা? না, এটা তো ধরেন একেবারে খুব কমন একটা ব্যাপার না। ধরেন আপনি একটা সরকার পরিচালিত হচ্ছিল তো, এবং যারা পরিচালনায় ছিল আমরা তাদের বিচার করতে পারি না, গ্রেফতার করতে পারি না, সেটা একটা প্রশ্ন। কিন্তু একটা ব্যাপক অংশ তো আসলে নিজেরাই পালায় গেছে। যারা পালায় গেছে সেই জায়গাগুলি তো বেকম তো আর নাই, এটা পূরণ করার চেষ্টা করা হয়েছে। তো কারণ তাৎক্ষণিকভাবে যে সমস্ত জায়গা পূরণ করা হয়েছে, তো ওইখানে কারা আসবে, প্রশাসনে কারা ছিল, বা এরকম জায়গাগুলিতে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের মতো জায়গাগুলিতে প্রাথমিকভাবে কারা ছিল। আপনি দেখবেন যত আলাপ হয়েছে, এখন এনসিপি এখানে আছে, বিএনপি আছে। 5 তারিখের পর থেকে তো ধরেন আলোচনা হয়েছে তাদের মধ্যে, জামাত ইসলামী, বিএনপি, এনসিপি, তারা আসলে মিলে ঠিক করার চেষ্টা করছে উপদেষ্টা পরিষদ কী হবে, সরকার কিভাবে পরিচালিত হবে। এবং কোনোটা একমত হয়েছে, কোনোটা ভিন্নমত হয়েছে, কিন্তু এরা মিলেই তো জিনিসটা করছে। তাহলে এদের প্রভাবিত একটা সরকার তো হয়েছে। এবং তার মধ্যে যাদের আসলে ওই রকম প্রশাসনে যাদের লোক ছিল, এবং জামাতের যেটা সুবিধার ব্যাপার ছিল এতদিন ধরে, যেটা হচ্ছে জাতির জন্য এবং জনগণের জন্য যেটা অসুবিধা, তারা তো একটা গুপ্ত, যেটাকে আপনারা এখন কি বলে, ছাত্ররা যেটা বের করলো কি যেন, গুপ্ত রাজনীতি। তো এটা আগে কমিউনিস্টরা করতো, বহু আগে যখন কমিউনিস্টরা নিষিদ্ধ রাজনীতি অবস্থায় ছিল। তো এরা যে প্রশাসনের মধ্যে গুপ্তভাবে ছিল, বিশ্ববিদ্যালয়ে গুপ্তভাবে ছিল, ব্যাংকে ছিল, এটা তো আওয়ামী লীগের এই পিরিয়ডটার মধ্যে ধরে নেওয়া হয়েছে যে প্রায় নিষিদ্ধ ছিল, এবং স্বাভাবিকভাবে তারা গুপ্তভাবে ছিল। তো গুপ্তভাবে থাকার একটা সুবিধা হচ্ছে যে তাদেরকে অ্যাপারেন্টলি নিরপেক্ষ মনে হয়েছে, এবং প্রশাসনে যাদেরকে বসানোর চেষ্টা করা হয়েছে, তখন চেষ্টা করা হয়েছে নিরপেক্ষ যারা তাদেরকেই বসানোর, এবং খুব সহজভাবে তারা আসলে এই নিরপেক্ষতার চাদরে ঢাকা থাকার কারণে তারা তো এই জায়গাগুলিতে খুব সহজে দখল দিতে পারছে। এখন আজকে তারা তারপরে যখন আসলে তাদের নিজেদের প্রকাশ হওয়ার পরিবেশ হয়েছে, ছাত্ররা যেরকম নিজেদের প্রকাশিত করছে, ব্যাংক দখল করে তারপরে যখন তারা বলছে যে তাদের ঋত সাম্রাজ্য তারা পুনরুদ্ধার করছে, প্রশাসন এরকম হচ্ছে। এবং প্রশাসন হইতে হইতে আমি তো এরকম জিনিসও দেখছি, এরকম ভিডিও দেখছি যে আঞ্চলিক একজন জামায়াতের নেতা পুলিশকে ধমকাচ্ছে এবং তার সাথে এসে দেখা করার জন্যে যে আমি অমুক দিন অফিসে থাকবো, ওসি সাহেবকে বলবো আমার সাথে এসে দেখা করার জন্য। এই ক্ষমতাটার চর্চা তারা তো করতেছে। এবং একটা বড় অংশ ধরেন প্রশাসনের এখন পর্যন্ত জামাত ইসলামের লোকজন, এটা ডিসি বলেন, এসপি বলেন, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা বলেন, সেটা তো আছে, এটা তো বাস্তব। এখন তারা যেহেতু ক্ষমতায় আছে, এবং ক্ষমতা কাঠামোটা যেহেতু জবাবদিহিহীন, এখনও কারো কাছে তো জবাব দিতে হয় না। হাসিনার সময় হাসিনার কাছে জবাব দিতে হইতো, এখন একটা কাঠামো এরকম যে আপনার জবাবদিহিহীন একটা কাঠামো আছে, কিন্তু এটা ইউনূস সাহেবের কাছেও জবাব দিতে হয় না। তাহলে তারা যে যেখানে আছে সেখানে মনে করতেছে যে তার মতো করে তার লোক নিয়োগ করবে, তার মতো করে তার ব্যবসায়ী বসাবে, তার মতো করে তার আসলে ব্যাংকের মালিক বসাবে। সেই কাজগুলি হচ্ছে, এবং এগুলির ফল তো আসলে সমাজ ভোগ করতেছে। মানুষের মধ্যে যে 1 বছরের মধ্যে এই হতাশাটা তৈরি হলো, সমস্ত রাজনৈতিক পরিসর নিয়ে তো এক ধরনের একটা হতাশা তৈরি হয়েছে সমাজের মধ্যে। সেটার কারণ তো এই কারণে যে যারা ক্ষমতায় বসছে, যারা এটার চর্চা করতেছে, এরা একদম আওয়ামী লীগের চর্চাটাই করতেছে। মানুষ তো আওয়ামী লীগের এই দুঃশাসন থেকে বের হয়ে এসে একটা নতুন বন্দোবস্ত, একটা নতুন ব্যবস্থা, নতুন কিছু দেখবে মনে করছিল। তো তারা তো এর চাইতে বেশি, যেটা ধরেন ফখরুল সাহেব যেটা বললেন যে আগে যেখানে 1 লাখ টাকা ঘুষ লাগতো, এখন 5 লাখ টাকা লাগছে, এবং তারা স্বাধীনভাবে এটা করছে। তো সেইগুলি তো কোনো না কোনো একটা দলীয় লোকজন যাদের প্রভাব আছে, যারা প্রশাসনের আছে, তারা আগের মতোই বলতেছে যে আমার চাইতে অমুক বেশি চোর। আগে একটা কার্টুন ছিল না, আমাদের দলের নেতাদের চাইতে তোদের দলের
নেতারা বেশি চোর। এখন তো এই ঘটনাটা ওইভাবে বলা হচ্ছে না, কিন্তু একজন আরেকজনকে তো এটাই বলতেছে যে আমরা না চাঁদাবাজ, ওরা বলতেছে টেম্পো স্ট্যান্ড ওরা দখল করতেছে, ওরা বলতেছে ব্যাংক ওরা দখল করতেছে। এই যে জিনিসটা যেটা মূলত তো এই দখলবাজিটা আছে, এবং এর মধ্যে দুর্ভাগ্যজনকভাবে একদম স্বাধীনতা বিরোধী যারা এই দেশটাকে বিলং করে না, তারা এই দেশটার আসলে মালিকানাটার চর্চা করছে। জি, হাবিব রহমান হাবিব, একটু আপনার কাছে জানতে চাই, তিনি বেশ কিছু দখলের বেশ কিছু উদাহরণ দিচ্ছিলেন। সাতক্ষীরায় একটি বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে মারধর করে বাজারে ঘোরালেন বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা। ভুক্তভোগী শিক্ষক থানায় অভিযোগ দিয়েছেন। এমন বেশ কিছু অভিযোগ বা স্বেচ্ছাসেবীর ভূমিকা অন্যান্য এলাকায় দেখা গেছে। বিএনপি কি এখন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বটিও পালন করছে কিনা? অবশ্যই না। যারা এটা করেছে অবশ্যই তারা জবাবদিহিতার আওতায় আসবে। দিনটি এমন কথা বলে নাই যে স্কুলে ঢুকে কলেজে ঢুকে শিক্ষককে মারধর করতে হবে, বাজারে ঘোরাতে হবে, ওইদিকে তো বিএনপি দেয়নি। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, তারপর যারা কথা শুনছে না তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। অনেক আপনারা এর মধ্যে সাসপেন্ড করেছেন, কিন্তু আমরা যারা তারপরও তো নিয়ন্ত্রিত হচ্ছে না কেন? মানে দলের নিয়ন্ত্রণ নেই এরকম? লক্ষ লক্ষ কর্মী, তো লক্ষ লক্ষ কর্মী না, সেখান থেকে কত করি, তার এটাও হওয়া উচিত না। তারপর আমরা কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করতেছি, এবং এটাই মানে প্রথম বাংলাদেশে যে আমরা সরাসরি আমরা দল থেকে বহিষ্কার করছে, থানায় গিয়ে নিজেরা মামলা দিচ্ছে। এবং আমার সুজানগর, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব আর পৌর বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, ওদের দুই পরিবারের এই বাচ্চাদের মোবাইল ফোনের কি একটা বিষয় নিয়ে ঝগড়াঝাটি লেগে একটা পর্যায়ে হঠাৎ করে বড় ধরনের একটা ঘটনা ঘটে গেছে। মারা যায়নি, কিন্তু আহত হয়েছে বেশ কিছু। এটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সাথে সাথে বহিষ্কার করে 10 জনকে বহিষ্কার করছে, এবং পরের দিন আমাদের দলের সহ সাংগঠনিক সম্পাদক 2 জন, আমাদের আলিম এবং আমাদের ওবায়দুর রহমান চন্দন, তারা নিজে গিয়ে মামলা করে আসছে ওদের বিরুদ্ধে। থানায় গিয়ে মামলা করে আসছে দলের পক্ষ থেকে। কত কড়া বার্তা দেওয়া হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে। কিন্তু জামাত ইসলামের অনেক জায়গায় দখলদারিতে তারা গেছে, তাদের কিন্তু বহিষ্কারও হচ্ছে না, মামলাও দিচ্ছে না। আমরা কিন্তু ওই জায়গা পর্যন্ত চলে গেছি। আমরা আশা করি যে আস্তে আস্তে আস্তে, প্রথম দিকে তো মনে হলো সবই মনে হয় হয়ে গেল, সেটা অনেকটা কমে আসছে। এখন যে একটা 2-4 যেটা হওয়া উচিত, আস্তে আস্তে আমার মনে হয় সবের নিয়ন্ত্রণে চলে আসবে। এখন আপনাকে বলি যে এই যে আপনার জুলাই সনদ, লিখিত সিদ্ধান্ত বাস্তবায়ন সব কিছু আসতেছে না। আওয়ামী লীগ আইন করেছিল যে আর কোনোদিন বাংলাদেশে অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে পারবে না। এখন কি নির্বাচিত সরকার? অবশ্যই না। সেটা তো অভ্যুত্থান, 1400 মানুষের জীবনের বিনিময়ে। এটাও তো আওয়ামী ভালো ভাবে নাই, তারা কি ভেবেছিল আইন করেছে না? আওয়ামী লীগ তো আইন করেছিল যে জিয়া রহমানকে যদি সাধারণ ঘোষক বলা হয়, তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে, আরও তার বিরুদ্ধে অনেক কিছু ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা কি মেনেছিলাম? আমি তো পরের দিনে গিয়ে বলছি, জিয়া রহমান প্রথম সাধারণ ঘোষক নিজে সিভিল অথরিটি হিসাবে দিয়েছিল, পরবর্তী সময় সেই সময়ের বাস্তবতা অন বিহাফ অফ গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান বলে ঘোষণা দিয়েছিলেন। তো আমি ভয় করেছি। এখন কথা হলো আমাদের মেন্টাল সেট আপটা হতে হবে। আমরা ধরে নিয়েছি এখন অভ্যুত্থান পরবর্তী, আমরা তো অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে যখন আওয়ামী লীগ 42 সাল পর্যন্ত থাকবে না, 100 সাল 2021 সাল পর্যন্ত থাকবে, সেটা তো আমরা চিন্তা এখনো করিনি। তখনই কিন্তু বিএনপি 31 দফা তার শরিক দলগুলির সাথে আগে 28 দফা, পর 31 দফা প্রণয়ন করেছিল। সেখানে পরিষ্কারভাবে লেখা আছে 5 বছর পর পর সরকার ক্ষমতা পদত্যাগ করবে, সংসদ ভেঙে যাবে, নির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে। 5 বছর পর সংসদ না থাকে, যেই হোক না কেন সে জনগণের পক্ষে কাজ করতে বাধ্য। কোনোভাবেই এখানে ফ্যাসিস্ট হওয়ার, তার মানে যে ধরেন আবার ওই ধরনের অভ্যুত্থান, আরো মানুষের প্রাণ না যায়, সেই ধরনের একটি ব্যবস্থা না আমি আমাদের আগে থেকেই করা উচিত না? হ্যাঁ, আমরা তো নিজেরাই এই অভ্যুত্থানের আগেই তো আমাদের ঘোষণা ছিল, এবং পরপর 2বার বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না।
শেখ হাসিনা 4 বার প্রধান না কিন্তু সেটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে যে সেটার ব্যাখ্যাটা ছিল পর কিন্তু গ্যাপ দিয়ে আবার হতে পারে এখন সেটা 10 বছর আয়ু আছে 10 বছর অবশ্যই 10 বছর আয়ু থাকলে সেটা এখন নতুন যারা আসতেছে আমাদের ছোট ভাইরা ওদের ক্ষেত্রে সম্ভব, আমাদের কারোর বয়স কিন্তু নাই, গ্যাপ দিয়ে আবার 10 বছর এই করার ক্ষমতা আসা, আমাদের সব বয়স 60 বছর 55 বছর হয়ে গেছে, সম্ভব না। আচ্ছা শেষ করি। এখন কথা হলো যে আমাদের আরেকটা কথা আছে, বলা আছে যে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, তাহলে ফ্যাসিস্টরা এখানে সুযোগ থাকলো না। সর্বনাশের যে ভারসাম্যের তো ব্যাখ্যা নাই আসলে, আলোচনা কিছু আসেনি যেটাতে আপনাদের পক্ষ থেকে দ্বিমত আমাদের একটু পরিষ্কার আছে তো, রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর মানে সেটা কি কিভাবে আপনারা করবেন তার কোনো ব্যাখ্যা কি আছে যে কিভাবে আপনারা ভারসাম্য ব্যাখ্যা থাকবে? সেখানে আমরা রাষ্ট্রপতির ক্ষমতা হতে বেশি ক্ষমতা, এখন তো কোনো ক্ষমতা দোয়া পড়া ছাড়া আর ওই যে কি ক্ষমতা দিবেন সেটা কিন্তু বলা হচ্ছে না, ভারসাম্যের কথা বলা হচ্ছে, ভারসাম্যের কথা বলা করা হবে সেটা অটোমেটিক্যালি ন্যাশনাল সেখানে আসবে। জি আমরা তারপরে যে জিনিসটা সবচেয়ে মারাত্মক যে জিনিসটা বিরোধী দলকে দমন করা যায় জিনিসটা, সেটা হলো এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে যদি বিচারপতি নিয়োগ অপসারণের ব্যাপার থাকে, তাহলে কিন্তু এইভাবে বিচার ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে চলে যেতে পারে না, যাবে না। যেমন ধরেন বেগম খালেদা জিয়াকে শাস্তি দিল, 5 বছর শাস্তি 10 বছর হলো, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে হলে ওই বিচারপতি কোনোভাবেই ওই শাস্তিটা দিতেন না, শাস্তি বাড়াতেন না। জি একটু যেতে চাই অনেকরা আপনার কাছ থেকে জানতে চাই, এখনকার এই সরকারের 1 বছর হলো, শেষ হলো আসলে, ফলে সরকারের মূল্যায়ন নিয়ে অনেক কথা হয়েছে বা হচ্ছে। একটি তথ্য এমন যে গত বছরের আগস্ট থেকে এখন জুন পর্যন্ত 11 মাসে 17,900টি ধর্ষণ, নারী শিশু নির্যাতনের মামলা হয়েছে। এর আগের বছর এই সময় অপরাধের সংখ্যা ছিল 16,792টি। তার মানে যে বাজারে এক ধরনের কথা যারা বলতে চান আগেই ভালো ছিলাম, তাদের সেই কথাটি আরো বেশি যুক্তিযুক্ত হতে গেল বা প্রশ্রয় পেল। প্রথমত বিষয় হলো, প্রথমে তো আমরা আসলে প্রথম কিছুদিন মনে করেন যে এই সরকারকে নানানভাবে অনেকগুলো জায়গায় সাপোর্টই করা হয়েছে। যেমন আমরা জানতাম যে বাংলাদেশে পুলিশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ছে, বা এর আগেও যে খুব ভালো পুলিশি ব্যবস্থা বাংলাদেশে ছিল তা না, কিন্তু জনগণ আসলে কিন্তু পুলিশের বিরুদ্ধে যে রেবেলিয়ান, সেই রেবেলিয়ান ডিক্লেয়ার করে দিয়েছিল। কিন্তু আমরা কিন্তু দেখলাম গত 1 বছর গেছে এই সরকারের পক্ষ থেকে পুলিশ সংস্কার নিয়ে কোনো প্রকার কাজ করা হয়নি। পুলিশকে আরও বেশি মানবিক, আরও বেশি আধুনিক, কিভাবে একটা বাহিনী হিসেবে গড়ে তোলা যায়, যে এই বাহিনী অনেক বেশি প্রো পিপল হবে, সেই রকমের কোনো উদ্যোগ কিন্তু আসলে এই সরকারের পক্ষ থেকে আমরা নিতে দেখি নাই। ফলে এই সমালোচনা কিন্তু আমরা সরকারের রেগুলার করতেছি এবং আমরা এই ক্রিটিক্সটা করে যেতেছি। আমরা দেখেন যারা বলতেছে যে আমরা আগেই ভালো ছিলাম কি আগেই এটা ছিলাম, তাদেরকে বলবো আসলে দেখেন আগে আপনি ভালো ছিলেন এই কথা যদি আপনি বলেন, তাহলে এর আগের বছরের যে হিসাব, আমি আসলে মনে করেন ক্রাইমকে কখনো সংখ্যায় আসলে বিচার করতে চাই না। ক্রাইমের সবচেয়ে বড় বিষয়টা হলো ক্রাইম আসলে একটা ক্ষমতার সাথে যুক্ত বিষয়। আপনি যদি সমাজে ক্ষমতাবান লোক হন, আপনি যদি মনে করেন ওই যে এই যে বিএনপির যেই কর্মীরা আপনি যে বললেন যে স্কুলে গিয়ে স্কুলে পিটিয়ে শিক্ষককে বাজারে ঘুরিয়েছে, সে আসলে কেন এই কাজটা করার সাহস পেল? এটা কিন্তু বাজারের অন্য যে কেউ কোনোদিন করার সাহস পাবে না। সে পেয়েছে কারণ তিনি জানে তিনি ক্ষমতায় আছেন, তার ক্ষমতা আছে। ফলে এইটা অনেক বেশি সম্পর্কিত ক্ষমতার সাথে, যেটা আমরা আসলে মনে করেন গত 1 বছরে বারবার দেখেছি। যেহেতু বাংলাদেশে যেটা কায়ুম ভাই বলেছেন সত্যি কথা, একটা জবাবদিহিহীন ভাবে হইলো প্রশাসন চলমান। এই প্রশাসনে কে কি করে, কেন কি করতেছে, বা উপদেষ্টারাও যেই সিদ্ধান্ত নিতেছে সেই সিদ্ধান্ত আসলে মানে মানুষের কাছে কিরকম, বা এটার প্রয়োজন কি অপ্রয়োজন কি, এই বিচার বিশ্লেষণ আসলে তাদের অনেক দুর্বল। ফলে যেগুলা ছিল ফার্স্ট ম্যান্ডেট, আপনার ফার্স্ট ম্যান্ডেট ছিল আপনার এখানে পুলিশের ব্যবস্থাপনা চেঞ্জ করে। আপনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবেন, গভর্নমেন্ট যে বলতেছে আসলে বাংলাদেশে পুলিশ আছে, বাংলাদেশে সেই পুলিশি কাঠামো আছে, সেটা তো আগের মতোই চলমান। আজকে রাতে যদি কোনো এক পুলিশের ওসিকে, মনে করেন আমার বাড়ি সুনামগঞ্জ, আজকে রাতে আপনি পুলিশের ওসিকে টাকা দেন, আপনার রাতের বেলা বালু তুলতে দিবে। রাতের বেলা আপনি যেখানে 5টা ড্রেজার নামানোর নিয়ম নাই, সেখানে 20টা 25টা ড্রেজার নামায়া বালু তুলবে। এগুলো কারা তুলতেছে? মনে করেন এই যে সাদা পাথরের যে ঘটনা, সাদা পাথরের ঘটনার সাথে কারা জড়িত? বলা হচ্ছে সব দল জড়িত। সব দল জড়িত। আপনি বলতে উত্তোলনের সাথে কারা জড়িত? আপনি যে সমকাল আজকে রিপোর্ট করছে, কারা এটার সাথে জড়িত, কারা এটা করতেছে? কিন্তু এটা নিয়মতান্ত্রিক উপায়টা কি ছিল?
নিয়মতান্ত্রিক উপায়ে আপনি কাজ করবেন না, যখন বৈধভাবে যখন আপনি পাথর উত্তোলন করতে দিবেন না, তখন আবার এটাও কিন্তু শোনা যেতেছে যে বৈধভাবে যেন পাথর উত্তোলন করতে না পারা যায়, এই জন্য মন্ত্রণালয়ে নানান রকম মুভ হইতেছে, অনেক রাজনৈতিক দল মুভ করতেছে। কারণ বৈধভাবে তুললে এইভাবে নাই করে দিতে পারবে না কেউ এক রাতে। এই যে মনে করেন আমার সুনামগঞ্জে জাদুকাটা নদীতে সর্বোচ্চ 5 থেকে 6টা ড্রেজার বৈধভাবে নামানো যেত, সেখানে এখন প্রত্যেক রাতে 40টা থেকে 45টা ড্রেজার নামছে। এটা বৈধভাবে করলে আপনি কোনোদিন পারতেন না। এখন এই যে ক্ষমতা 16 বছর আমরা ছিলাম না, 17 বছর আমরা ছিলাম না, আমরা বঞ্চিত, এই যে সবগুলো জায়গায় আপনি দেখবেন একটা বঞ্চিতদের জায়গা তৈরি হয়েছে প্রশাসনের মধ্যে। আমরা বঞ্চিত, আমরা 17 বছর বঞ্চিত, এমন একটা অবস্থা পুলিশ প্রশাসন রাজনৈতিক দল যে আমরা তো এতদিন বঞ্চিত, ফলে এখন আমরা যদি একটু চুরি করি, আমরা যদি ডাকাতি করি, আমরা যদি সব নাইও করে দেই, এটা তো স্বাভাবিক, আমরা তো 17 বছর বঞ্চিত। তেমন দোষের কিছু না, আমরা আবার আলোচনা করব। তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক কিছুক্ষণের মধ্যেই ফিরছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। অ্যাডভোকেট হাসনাত বেগম, একটু আপনার কাছে আবারও যেতে চাই। জামিন পেলেন ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে আসা রিক্সা চালক। আটকের আগে তিনি বলছিলেন, আমি কোনো রাজনীতি করি না, কেবল শ্রদ্ধা জানাতে এসেছি। তার সেই বক্তব্য ভাইরাল হয়েছে। জামিন পেলেন, একটু সন্তুষ্টির জায়গা পাওয়া গেল কি? সন্তুষ্টি কেন? আপনি একজন রিক্সাওয়ালাকে একটা কোন কারণে আপনি তাকে গ্রেফতার করলেন, এবং গ্রেফতার করলেন, আপনার যদি গ্রেফতার করার থাকে তাহলে আপনি সুনির্দিষ্ট কারণ বলেন যে এখানে আসাটা এই অপরাধ এবং এই জন্য তাকে আসলে গ্রেফতার করা হলো। আপনি গ্রেফতার করে একেবারেই আপনি যেটাকে হাসিনা আমল বলেন, ফেসিবাদ বলেন, সেই রকম একটা কায়দায় তাকে একটা পুরনো খুনের মামলায়, হত্যা প্রচেষ্টা মামলায় তারা আপনি ফরওয়ার্ডিং দিলেন। এই যে পুলিশ, এই পুলিশকে আপনি বলতেছেন মনোবল ফেরানোর জন্য। পুলিশের মনোবল ফেরানো বলতে এখন কি বোঝায়? বোঝায় তো সে যাকে ইচ্ছে তাকে ধরবে, যাকে ইচ্ছে তাকে যে কোনো মামলায় দেবে, যার কাছ থেকে ইচ্ছে তার কাছ থেকে টাকা পয়সা ফেরত নিয়ে তাকে হয় বলবে জামিনের মতো করে তোমার নামে মামলা দিলাম, অথবা তুমি আর বেরোতে পারবে না, এরকম সেকশনে তোমাকে ফরওয়ার্ডিং দিলাম। এই যে আমি একটা জিনিস বুঝতেই পারি না, যে যখন পুরনো পুলিশের মনোবল ফেরতের কথা বলা হয় আর কি সরকারের পক্ষ থেকে, এটা আসলে ওনারা কি মিন করেন এটা আমি বুঝতে পারি না আসলে। একেবারে আমি অনেকবার এটা ভাবার চেষ্টা করছি। এবং এইবার যেটা হইলো, ঘটনা কি হয়? ঘটনা হয় এই সরকার পরিচালিত হচ্ছে, এটা একজন বলছিলেন যে ফেসবুক স্টাডি করে তারপরে সে সিদ্ধান্ত নিচ্ছে। কেউ ভাইরাল হইলে তারপরে সে বিচার পাচ্ছে, আর যার কোনো কিছু হচ্ছে না, যে জিনিসটা আসলে আড়ালে থেকে যাচ্ছে, তার এটা দেখার জন্য আর কারো কোনো ধরনের কোনো প্রয়োজনই হচ্ছে না। এই পরিস্থিতি আসলে এইটার জন্যে তো আপনি যেটা বলছিলেন এর আগে, এই যে তাদের এই ব্যর্থতা, অদক্ষতা এবং তাদের এই অযোগ্যতা, এইগুলির কারণেই আসলে ফ্যাসিজমের এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে। জি, এবং এটা পুরনো ব্যবস্থাকে আবার ফেরত আনার একটা হিসেবে কাজ করছে। অনেকরা একটু আপনার কাছে জানতে চাই, এর আগে আমরা দেখেছি বুদ্ধিজীবীদেরকে অনেকভাবে সমালোচনা করা হতো শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে, এমনকি সে নিজেও বলেছে বিভিন্ন সময় যারা তত্ত্বাবধায়কের দাবি তুলেছিলেন, বুদ্ধি বেচে খান, এদের অন্য আর কোনো যোগ্যতা নেই, ভোটের যোগ্যতা নেই। এবার আমরা দেখলাম যারা স্বাধীনতার স্থপতির হত্যাকাণ্ডে, নির্মম হত্যাকাণ্ডের দিবসে যারা শ্রদ্ধা জানিয়েছে, তাদেরকেও ফ্যাসিস্ট, শব্দটি কালচারাল ফ্যাসিস্ট বলে জুতা নিক্ষেপ কর্মসূচিও হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মানে খুব একটা কি আসলে কালচার পরিবর্তন হলো আগের তুলনায় এখন? প্রথমত বিষয় হলো, যেই ঘটনাটি ঘটেছে, আমরা মনে করেন যে নানামাত্রিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জুতা নিক্ষেপের কর্মসূচি, সেই কর্মসূচি আসলে কোনোভাবেই এটা গণতান্ত্রিক কর্মসূচি হতে পারে না। আমরা প্রথমত যেটা মনে করি যে আপনার বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতা আছে, সবাই সবার মতো করে তার স্বাধীনভাবে তার বাক স্বাধীনতা প্রকাশ করতে পারে। আমার যদি আপনার কোনো কথা পছন্দ না হয়, সেটার উত্তর আমি কথা দিয়েই বলতে চাই। আমি দরকার পড়লে আপনার থেকে বেশি জোরালো কথা বলতে চাই, আমি দরকার পড়লে আপনার থেকে বেশি অকাট্য যুক্তি তুলে ধরে আপনাকে পরাজিত করতে চাই। ফলে বাক স্বাধীনতার এই জায়গাটা ওপেন থাকতে হবে। কেউ কালচারাল ফেসেস যদি কাউকে বলতে চায় তিনি বলুক, সমস্যা নেই, কিন্তু কোনো প্রকার ফিজিক্যাল ভায়োলেন্স, কোনো প্রকার আইনি বাধা বা মনে করেন পুলিশকে ব্যবহার করা, এইসব ক্ষেত্রে ব্যাপারে আমরা চূড়ান্তভাবে দ্বিমত। যেমন আপনি যে 32 নম্বরে যে রিক্সাওয়ালার কথা বলছেন, আমি প্রথমেই কিন্তু বক্তব্যে তার কথাটা বলতে চেয়েছি এই কারণে যে আমরা আসলে আমাদের যদি কাঠামোটা পরিবর্তন না করতে পারি, আমরা যদি আমাদের মানে খেলার যে রুল বুক, সেই রুল বুকটা যদি সেট না করতে পারি, তাহলে আপনি চান আর না চান এই ফ্যাসিজম আরেক নামে, আরেক রকমের বয়ানে, আরেক রকমের চাদরে আবারও আপনার সামনে আসবে। কারণ এই ফ্যাসিজম এই ক্ষমতার মধ্য দিয়ে তৈরি হয়, এই ফ্যাসিজম বাংলাদেশে বর্তমান সংবিধানটার মধ্য দিয়ে তৈরি হয়। কারণ এই সংবিধানটাই এমনভাবে একটা সিস্টেম তৈরি করে যে আপনাকে পাওয়ারের কাছে বেন্ড হইতে হবে, না হলে আপনি
খুব একটা লাভবান আপনি এই সিস্টেমে হবেন না, সেইটা পাওয়ারে যেই থাকুক। ফলে আমরা মনে করি এই রুল বুকটা পাল্টানো দরকার, পুলিশের আরো বেশি করে মানে পুলিশকে আধুনিকরণ করা দরকার, আরো বেশি করে মানবিক পুলিশ পরিণত করা দরকার। ওই পুরাতন পুলিশের মনোবল ফিরে আসুক, এটাও আমরা চাই না। যারে তারে ধরবে, যারে তারে গ্রেপ্তার করবে, যার তার নামে যা ইচ্ছা তা মামলা দিবে, যেখানে এখানে লুটপাট চালাবে, এরকম পুলিশ আমরা চাই না, এরকম প্রশাসনও আমরা চাই না। ফলে আমরা মনে করি মানুষ তার কাউকে যদি কাউকে কিছু বলতে হয় তিনি সেটা বলতে পারেন, কিন্তু পাল্টা যখন বলা হবে সেই বলাটাকেও তাকে শুনতে হবে। যদি সে শুনতে পারে তখনই একটা গণতান্ত্রিক পরিবেশ আসলে নিশ্চিত হবে। জি, হাবিবুর রহমান হাবিব, একটু আপনার কাছে জানতে চাই হাবিব ভাই, সেদিন 15ই আগস্টে প্রথম বোধহয় বিএনপি মিছিল বের করেছিল সেখানে, এবং এরপরে যারাই সেখানে শ্রদ্ধা জানাতে এসছে তাদের কাউকে মারধর করা হয়েছে, আটক করা হয়েছে। এই যে পরবর্তী ঘটনা যেগুলো এখন সমালোচনা হচ্ছে, এর দায় কি আসলে বিএনপির উপরে কিছুটা বর্তায় যে বিএনপির প্রথমে উস্কে দিয়েছিল ঘটনাগুলো? আমার খুব পরিষ্কার বক্তব্য, বিএনপি যেটা ভুক্তভোগী ছিল বিগত সরকারের আমলে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে পালন করতে দিত না, মিটিং করতে দিত না, ঘরের ভিতরে আলোচনা করতে দিত না। অনেক জায়গায় ম্যাডাম খালেদা জিয়ার জন্মবার্ষিকী নিয়ে বিতর্ক হয়েছে, বিভিন্ন সময় নানানভাবে নির্যাতন করেছে। এখন যদি আমরা সেই জায়গায় থাকি, পরিবর্তন হবে। আমার যেটা মনে হয় যে বিএনপির হাইকমান্ড অর্থাৎ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনোভাবেই এটা ওন করবেন না। কারণ বিএনপির মূল নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোনোদিনও তার বিরুদ্ধে কথা বলেন নাই। ম্যাডাম খালেদা জিয়াও সংসদে দাঁড়িয়ে ওনারকে জাতির মানে শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন বলে শ্রদ্ধা জানিয়েছিলেন। যখন 185 আসন বিএনপি একা পেয়েছিল, আওয়ামী লীগের মাত্র 59 আসন, তখন আমাদের নেতা তারেক রহমান কিন্তু মাজার জিয়ারত করতে গেছেন। আওয়ামী লীগ যদিও এই কালচার সাথে ছিল না, তারা মাজার বারবার ভেঙে ফেলার চেষ্টা করেছে। তারপরেও আমি মনে করি যে এটা আমাদের নেতা এটা কোনোভাবে সাই দেবেন না। এবং এটা আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ মুসলমান হিসাবে তার আত্মীয়র জন্য তার মৃত্যু দিবসে তার দোয়া মাহফিল করানোর অধিকার আছে, যেটা 75-এর পরে আওয়ামী লীগ পারত না, ভেঙে ফেলত। ফ্রিডম পার্টি বা জাসদ ছিল তখন, সেই কাজ থেকে আমরা সরে আসতে চাই। আরেকটা কথা আমি বলি যে 75-এর 15 আগস্ট রাষ্ট্রীয় প্রেসিডেন্ট ছিলেন, তাকে হত্যা করা হয়েছে। সেখানে তার নিষ্পাপ ছিল সুলতানা কামাল, রোজি কামাল, শেখ মুজিবুর ওয়াইফ, অন্তঃসত্ত্বা ওয়াইফ রাসেল, তারা কি ভাব করছিল যে তাদের আত্মার মাগফিরাত কামনা করতে পারবে না? এইটা আমি মনে করি, আমি এখনও মনে করি এটা যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শতবর্ষকে পালন করতে না দেওয়াটা যেমন অন্যায়, এখানেও এই দিবসে যদি কেউ তার আত্মীয়স্বজনের দোয়া মাহফিল করতে চায় সেটা বাধা দেওয়ার কোনো ইচ্ছের কারণ নেই। হ্যাঁ, বিগত ফ্যাসিস্ট সরকার প্রধান যিনি ছিলেন উনি অন্যায় করেছেন, উনি অনেকগুলো খুনের সাথে জড়িত বা ওনার নেতৃত্বে বা ওনার ক্ষমতা থাকেন সময়ই উস্কানিতে শহীদ হয়েছে। এটা প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য ওনাকে দায়ী করা যেতে পারে। তাই বলে ওই 15 আগস্টে যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারে তাদের জন্য দোয়া মাহফিল করা যাবে না, একটা রিক্সাওয়ালা যেতেই পারে। আরেকটা কথা আরেকটু বল, সেটা এই আমি অন্যায় করেছি বলে আমার বাবাকে ফাঁসি দেবেন, আমি অন্যায় করি বলে আমার বাবার বাড়ি ভেঙে দেবেন, এটা হতে পারে না। এই কালচার থেকে আমাদের সরে আসতে হবে। আর যে আমার ভাই যেটা বললেন পুলিশ, এই পুলিশ কত শক্তিশালী হলে দিনের পর রাতে কাটবে না বলেন? এই পুলিশ কত শক্তিশালী নিজেরা সিল পারবে না? এই পুলিশ কত শক্তিশালী হলে রাতের বেলায় গিয়ে বাড়ি বাড়ি হুমকি দেবে না যে তুমি আমাকে ভোট দেবে না? সেদিকে নজর দেওয়া উচিত। কোন দল ক্ষমতা নেই, এখন ভাঙাচুরা পুলিশ হলেই নির্বাচন সুষ্ঠু হবে। কারণ আগে চৌকস পুলিশ ছিল, চৌকস র্যাব ছিল, চৌকস আর্মি ছিল, চৌকস বিজেপি ছিল, রাতের বেলা ভোট হয়েছে। জি, আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।